লো স্কোরিং নাকি হাই স্কোরিং ম্যাচ, বোলারদের দাপট নাকি ছড়ি ঘোরাবেন ব্যাটসম্যানরা, এমন গোলক ধাঁধায় শুরু হয়েছে দেশীয় ক্রিকেটের সবচেয়ে জৌলুসপূর্ণ আসর, বিপিএল এর ষষ্ঠ আসর। উদ্বোধনীর দিনে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে হতাশ করে দিয়েছে চিটাগং ভাইকিংস, আর রাজশাহী কিংসকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে সাবেক চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। রোববার বিগ ম্যাচে দুপুরে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর সিলেট সিক্সার্স, যেখানে পরস্পরের প্রতিপক্ষ স্টিভেন স্মিথ আর ডেভিড ওয়ার্নার। আর সন্ধ্যায় খুলনা টাইটান্সের বিপক্ষে মাঠে নামছে টি-20 ফেরিওয়ালা ক্রিস গেইল। সপ্তাহখানেক পরই যোগ দিচ্ছেন এবি ডিভিলিয়ার্স। আন্তর্জাতিক ব্যস্ত সূচির পরও তারকায় ঠাসা এক বিপিএল এবার মঞ্চস্থ হচ্ছে দেশের 3 ভেন্যুতে। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে স্যাটারডে নাইট স্পোর্টসে আমরা বিষয় বেছে নিয়েছি তারকায় ঠাসা বিপিএল এর ষষ্ঠ আসর। স্টুডিওতে আমাদের সঙ্গী খুলনা টাইটান্সের টেকনিক্যাল ডিরেক্টর এবং বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যানেজার এবং সাবেক ক্রিকেটার হাসানুল্লাহ হাসান, আছেন এনটিভির স্পোর্টস এডিটর নাসিমুল হাসান দুদুল। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, পুরো আয়োজনের সঙ্গে আছি আমি আহমেদ রাকিব। আপনারা চাইলে এই অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি দেখতে পাচ্ছেন, facebook.com/যমুনা টেলিভিশনে। চোখ রাখতে পারেন www.যমুনা.tv এই ঠিকানায়। সুমন ভাই, এবারকার মানে স্লটটা যখন বেছে নেওয়া হয়েছে তখন ইন্টারন্যাশনাল ক্রিকেটের অনেক ব্যস্ততা, মোটামুটি সবগুলো দেশেরই কোনো না কোনো সিরিজ চলছে। তারপরও যে পরিমাণ মানে কোয়ালিটি ক্রিকেটার এবং স্টার ক্রিকেটার আসছে, আগের 5 সংস্করণের তুলনায় 6th এডিশন একটু আলাদা কিনা বলতে পারেন। ডেফিনেটলি ইট শোজ দ্যাট বিপিএল সম্বন্ধে বিদেশি ক্রিকেটের আকর্ষণ বাড়ছে। অবভিয়াসলি প্রথম বছরে অনেক বিদেশি আমরা দেখেছিলাম, তারপরে কিন্তু একটু সংশয় ছিল, কিছু ইস্যু ছিল যার জন্য অনেকে আসতে চাইতেন না। বাট লাস্ট 3 বছর ধরে, লাস্ট 2 ইয়ার্স ধরে মনে হয় সব কিছুই খুব ভালো মতো হচ্ছে, খুব অর্গানাইজড ওয়েতে হচ্ছে। ইভেন দেখেন এবার অনেকেই কিন্তু বিগ ব্যাশ খেলা, বিগ ব্যাশ কিন্তু ওয়ান অফ দ্য মেজর টুর্নামেন্ট, সেটাকে না খেলে কিন্তু অনেকে বিপিএলে খেলতে এসেছেন। কিছু প্লেয়ার আমরা হারিয়েছি ডেফিনেটলি বিগ ব্যাশের জন্য, বাট অনেক খেলোয়াড় যেখানে বেছে নেওয়ার সুযোগ ছিল বিগ ব্যাশ বিপিএল, তারা কিন্তু বিপিএলকেই বেছে নিয়েছেন। সো ইট শোজ দ্যাট বিপিএল টুর্নামেন্ট কিন্তু আগের থেকে অনেক জাঁকজমক হচ্ছে এবং এটা আকর্ষণও কিন্তু বিদেশি খেলোয়াড়দের কাছ থেকে অনেক বাড়ছে। আমার মনে হয় এবার বেশ কিছু তারকা খেলোয়াড় আমরা দেখতে পেয়েছি। অবভিয়াসলি ইন্টারন্যাশনাল ক্যালেন্ডারের জন্য ইন্টারন্যাশনাল খেলা থাকলে তো অনেকে আসতে পারেন না, বাট বাইরে যারা আছেন, যারা টি-20 ক্রিকেট খেলে থাকেন, তারা কিন্তু সবাই অলমোস্ট খেলছেন এখানে। ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, তারা কিন্তু বিপিএলকেই বেছে নিচ্ছেন। আমরা জানি তারা কত ইম্পর্টেন্ট বিপিএল টি-20 টুর্নামেন্টে। সো আমার এবারে টুর্নামেন্টটা ডেফিনেটলি এর আগের বারের থেকে অনেক বেশি তারকাবহুল এবং আশা করছি যে যদিও প্রথম দিনে ক্রিকেটটা অতখানি নজর কাড়া মন এক্সাইটিং কিছু হয়নি, বাট যতদিন গড়াবে, আমরা যেহেতু টিমগুলি খুব বেশি সময় পাইনি নিজেদের গুছিয়ে নেওয়ার, আমরা যত সময় গড়াবে টিমগুলি আরো মানে অ্যাজ এ টিম হিসেবে আরো অর্গানাইজড হবে এবং আমার মনে হয় ক্রিকেটটা আরো ভালো ক্রিকেট আমরা দেখতে পারবো এই বিপিএলে। ডেফিনেটলি কিছু ভালো ক্রিকেট দেখার আশা আছে আমি। রাইট, এবং সবাই সেই অপেক্ষায় আছে। এবং অনেক ইম্পর্টেন্ট ক্রেডিট কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে দিতে হবে। স্টিভেন স্মিথ, মানে অনেক নাটকের পর স্মিথ খেলছে। ভিক্টোরিয়ান্স মানে অ্যাজ এ টিম মানে শিরোপা পুনরুদ্ধারের ব্যাপারে কতটা রেডি? অবভিয়াসলি আমরা অনেক চেষ্টা করছি, জাস্ট বিকজ অফ এই জন্যই আমরা এত ভালো টিম করছি এবং এত ফাইট করেছি স্টিভেন স্মিথকে নেওয়ার জন্য, যাতে আমরা আমাদের শিরোপা পুনরুদ্ধার করতে পারি। তো আমরা ওই লক্ষ্যেই যাচ্ছি এবং ওইভাবেই আগাচ্ছি। আমরা আমাদের টিম দেখেছেন, আমরা যারা লোকাল যে ক্রিকেটার আছে, স্পেশালি তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাইফুদ্দিন, বিজয়, ওরা কিন্তু টি-20তে ভালো করতেছে এবং ন্যাশনাল টিমে ভালো করতেছে। সাথে আপনি স্টিভেন স্মিথ, নেম ফেম আছে, তো শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, ওরাও খুব অর্গানাইজড ক্রিকেটার টি-20তে। সো আমরা ওইভাবে ওই লক্ষ্যে আগাচ্ছি এবং আমাদের ওই প্ল্যানই যাচ্ছে আর কি। সব কিছু অলমোস্ট যদি ব্যাটে বলে লেগে যায় তাহলে আমরা শিরোপা পুনরুদ্ধার করাটা সময়ের ব্যাপার। দুদুল ভাই, পেন অ্যান্ড পেপারে চিটাগং ভাইকিংসকে একটু নিচের দিকে রেখেছিলেন অনেকে, বলতে গেলে সেই অর্থে বড় তারকা নেই। প্রথম ম্যাচের গল্প কিন্তু অন্যরকম। সব কিছু মিলিয়ে কেমন বিপিএল প্রত্যাশা করছেন আপনি? আসলে হাবিবুল যেটা বললো যে বিপিএল কিন্তু খুব একটা লম্বা সময় প্রস্তুতি নিয়ে মাঠে গড়ায়নি। মানে এবছরের বিপিএলটা হবে কি হবে না নির্বাচনের কারণে সেটা নিয়ে কিন্তু একটা সংশয় ছিল, কিন্তু দিন শেষে নির্বাচনটা ভালো শেষ হওয়াতে
খুব দ্রুতই টিমগুলোকে নামতে হচ্ছে। টিমগুলো যদি এক সপ্তাহের একটা প্রস্তুতিও পেত, তাহলেও তাদের ভিতরে একটা সমন্বয় করার সুযোগটা পেত। যেমন গেইল এসছে, কিন্তু আজকের ম্যাচে কিন্তু খেলতে পারেনি। এবং সবথেকে বড় কথা হলো যে মিরপুরে গত বিপিএলও কিন্তু উইকেট নিয়ে প্রশ্ন তুলেছিল। আপনি যদি উইকেটটাকে সেইভাবে যদি ভালো প্লেয়ারদের জন্য স্পোর্টিং উইকেটটা না দেন, ব্যাট বল যদি ব্যাটে সেভাবে না আসে, তাহলে যদি আপনি পৃথিবীর যত তারকা আছে সব তারকা এনেও যদি এক একটা দলে হাজির করেন, সেখানে কিন্তু আপনি বড় স্কোর দেখতে পাবেন না। এবং আমার কাছে মনে হচ্ছে, যেটা সবাই বলছে যে আমরা ভালো দল গড়ে ঘটেছি, কুমিল্লা বলেন, ঢাকা বলেন, রংপুর বলেন, খুলনা বলেন, বাট তাদের সেই প্রত্যাশাটার জন্য বড় একটা বাধার সৃষ্টি হতে পারে আমাদের এই উইকেট। মানে এই উইকেট যদি ওরা যে, আপনি কালকে যদি স্মিথ এবং ওয়ার্নারের যদি আপনি ব্যাটিং দেখেন, তারা সবসময় ব্যাট তাদের মতো করে চালাবে, কিন্তু তাদের ওই ব্যাটে যদি বলগুলো না আসে, তাহলে কিন্তু আপনি ওয়ার্নার স্মিথের সেই লড়াইটা কিন্তু দেখতে পাবেন না। সেই জায়গায় বিপিএল এর আমি মনে করি যে প্রথম রাউন্ডটা নির্ভর করছে বিদেশি তারকা না, লোকাল প্লেয়ার যারা এই উইকেট সম্পর্কে অবগত, তারা যদি তাদের স্ব দলে ভালো খেলতে পারে, তাহলে দলগুলার ভালো করার সম্ভাবনা আছে। কারণ বিদেশি প্লেয়াররা এসেই উইকেটের সাথে ধাতস্থ হওয়াটা একটু টাফ ব্যাপার। এবং এই জায়গায় একটা আপস অ্যান্ড ডাউন হতে পারে, যে ধরেন আমি প্রত্যাশা করছি এ সেরা, এ আজকে জিতবে, কিন্তু জিততে পারে অন্য কোনো দল। দেখা যাচ্ছে লোকাল একটা প্লেয়ার সেই জায়গায় ভালো করে দিচ্ছে। ওই জায়গায় আমার মনে হয় যে টিমগুলোকে একটু সময় দিতে হবে। মানে কারো উপরেই রাগ করার কোনো সুযোগ নেই, কারণ তারা এই উইকেটের সাথে ধাতস্থ হওয়ার পরে দেখবেন যে ডে বাই ডে তার ইমপ্রুভমেন্টটা আসবে। অর্থাৎ বিপিএল এর দর্শকরা যেই প্রত্যাশা নিয়ে এবার ঢাকার এই বিপিএল কিন্তু গোটা বিশ্বের সবাই তাকিয়েছে, কারণ স্মিথ ওয়ার্নারের মতো প্লেয়ার কিন্তু আগে আসেনি। এবং আপনি দেখেন যে আমাদের প্রতিবেশী দেশ যারা আইপিএল করে, তারাও চায় না যে বাংলাদেশের বিপিএল এর আসরটা অনেক বড় হয়ে আসুক। তারা চাইলে কিন্তু তাদের প্লেয়াররাও আমাদের এখানে আসতো। যদি ভারতীয় প্লেয়াররাও এখানে আসতো, তাহলে বিপিএলটা কিন্তু সারা বিশ্বে আরও দৃষ্টিপাত করতে পারতো। সেই জায়গাটাতে বাংলাদেশ বোর্ড বা এর একটা বড় চ্যালেঞ্জ এবারের বিপিএলটাকে সফল করার জন্য। সেই চ্যালেঞ্জটাতে এখন আমরা কতটা উঠতে পারি সেইটা আমরা দেখার বিষয়। বাট দর্শক মুখী আছে এই সকল সেরা তারকা যারা এসছে, সব তাদের পারফরমেন্স দেখার। একটু আমরা ইমরান তাহিরের কথা শুনতে চাই। দুদুল ভাই যেটা বলছিলেন যে লোকাল প্লেয়ারদের প্রমাণ এবং নিজেদের অভিজ্ঞতার ভান্ডার সেটি আরো সমৃদ্ধ করার একটা বড় মঞ্চ হচ্ছে বিপিএল। একটু ইমরান তাহিরের কথা শুনবো। এই প্রোটিয়া লেগ স্পিনার এবারই প্রথম বিপিএল খেলছেন সিলেট সিক্সার্সের জার্সিতে। প্রথমবার খেলতে এসেছি, প্রস্তুতিটাও দারুণ হয়েছে। দলের সবাই ভালো মুডে রয়েছে। আশা করছি সিলেট সিক্সার্সের জন্য ভালো কিছুই অপেক্ষা করছে। দেখেন, যত ক্রিকেটারই আসুক না কেন, একাদশে 4 জনের বেশি তো আর খেলতে পারছে না। আমার কাছে মনে হয় বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের শেখার বড় একটি সুযোগ এটি। এখানে অনেক তরুণ স্পিনার রয়েছে। সাকিব মূল বোলার হলেও মেহেদী মিরাজও দারুণ করছে। তবে তাদের কাছ থেকে দীর্ঘমেয়াদে সাফল্য পেতে হলে নিয়মিত পরিচর্যার মধ্যে থাকতে হবে। আর দল হিসেবে বাংলাদেশকে দেশের বাইরে ভালো করতে হলে উপমহাদেশের বাইরে বেশি বেশি ম্যাচ খেলতে হবে। মোটামুটি এটাই কিন্তু বোধহয় বিপিএল এর বিগেস্ট সাকসেস। আমাদের একবারে ইয়াং একটা ক্রিকেটার যে কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজিতে খেলছে, ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ পাচ্ছে। ইমরান তাহির, এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেইল, তাদের মধ্যে কতটা নিতে পারবে বলে মনে হয়, বা নিতে পেরেছে মনে হয় এখন পর্যন্ত বিপিএল থেকে? ইটস অপরচুনিটি ডেফিনেটলি। ইমরান তাহির আমরা জানি লেগ স্পিনার, তো তার কাছ থেকে শেখার অনেক কিছু আছে। তো আমার মনে হয় দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে ইন্ডিভিজুয়ালরা কি করছেন। দিস ইজ দ্য অপরচুনিটি প্রোভাইডেড টু দেম। তারা যদি সেটাকে নিতে পারে, শিখতে পারে, বিপিএলতে কিন্তু আমাদের অনেক কিছু পাওয়ার আছে। আমরা অনেকে বলেন বিপিএলতে আমরা কি পেতে পারি, বিপিএল আমাদের ক্রিকেটে কি অবদান রাখতে পারে। আবার যে আমাদের যারা স্থানীয় খেলোয়াড় আছেন তাদের জন্য একটা অনেক বড় সুযোগ, স্পেশালি ইয়াং ক্রিকেটারের জন্য। এই যে অনেক ভালো ভালো মনে খেলোয়াড় আসছেন, তারা গেমটাকে কীভাবে প্রস্তুতি নেন খেলার আগে, কিংবা খেলাটায় কীভাবে তার দৃষ্টিভঙ্গিটা কী থাকে, একটা প্রেশার ম্যাচে কীভাবে হ্যান্ডেল করতে হয় প্রেশারটা। তো এখান থেকে শেখার অনেক কিছু আছে। তো আমার মনে হয় যে এটা খুব ভালো একটা অপরচুনিটি আমাদের ইয়াং ছেলেদের জন্য, বিপিএল থেকে কিছু একটা শেখার, যেটা ডেফিনেটলি ফিউচারে তাদের জন্য যেমন কাজে লাগবে, আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য, বাংলাদেশের ক্রিকেটের জন্য, বাংলাদেশ ক্রিকেট উপকৃত হবে। রাইট। আমরা একটু গত বিপিএল এর আসরগুলো দেখে নিতে চাই। প্রথমে রোল অফ অনার, এর আগে 5টি সিজন আমরা দেখেছি। চ্যাম্পিয়নশিপ অবশ্য 3টি দলের কাছে। ঢাকা গ্ল্যাডিয়েটর্স, অবশ্য গ্ল্যাডিয়েটর্স নামে এখন আর নেই। ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, এই 3 দল হচ্ছে চ্যাম্পিয়ন। নতুন কোনো চ্যাম্পিয়ন দেখার সম্ভাবনা দুদুল ভাই আছেন কিনা? খুলনা টাইটান্স আর ফাইনাল খেলেছে একবার। আপনি যদি বিশ্ব ফুটবলের দিক তাকান, তাহলে দেখবেন যে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা,
ব্রায়ান মিউনিক, ম্যানচেস্টার ইউনাইটেড, মানে পৃথিবীর সব জায়গায় কিন্তু যারা বড় দল তাদের ক্ষেত্রে শিরোপার জিনিসগুলো দেয়, কারণ তারা টিমটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য গড়ে। একটা টিমের চ্যাম্পিয়ন হতে ভাগ্য লাগে, যেটা গত বছর যেটা রংপুর রাইডার্সকে দেখেছিলাম, তারা কিন্তু পেছন থেকে এসে পরের দিকে ওভারকাম করেছে। তো এই বছর আমার কাছে মনে হয় যে 4টা টিমের সম্ভাবনা ভালো, যদি ভাগ্য তাদের ফেভার করে। ভাগ্যটাও কিন্তু একটা বড় বিষয়। তো সেই জায়গায় টিমটা, আমি বললাম যে টিমের একটা কম্বিনেশন দরকার। যেমন মাশরাফি টিমটাকে যেভাবে আস্তে আস্তে করে নিয়ে এসছে, এরকম যদি কুমিল্লার কাছে অপশন ছিল কিন্তু গত বছরও চ্যাম্পিয়ন হওয়ার। কুমিল্লা ইজ এ গুড টিম, মানে লাস্ট 2-3 বছর কিন্তু কুমিল্লা কিন্তু খারাপ করেনি, খুব ভালো করেছে। আর ঢাকা ডায়নামাইটস তো এবার মানে একদম শিরোপার জন্য মানে তৎপরাচ্ছে বলা যায় যে আর কি শিরোপা তাদের ঘরেই যাবে। এখন এইগুলো ডিপেন্ডস অন যে ম্যাচ ডেতে আসলে বিপিএল 120 বলের খেলা, তো এই জায়গাগুলোতে হিসেবের জায়গাটাগুলো কে ভালো খেলে, যেটা হাবিবুল বাশার বলছেন যে একটা স্থানীয় প্লেয়ারও যদি ভাইটাল একটা মোমেন্টে যদি ভালো একটা স্কোর করে দেয়, দেখা যায় যে সে, যেমন আপনি যদি তাসকিনের কথা দেখেন, চিটাগংয়ের তাসকিন কিন্তু গত বছর একটা ম্যাচ জিতিয়েছে, আবার একটা ম্যাচ হারিয়েছে, মানে দুইটা অপশনই তার কাছে ছিল। সুতরাং এরকম সুযোগগুলো আসবে লোকাল প্লেয়ারদের কাছে। ওই জায়গায় বিদেশিদের সাথে যাদের কোয়াপটা ভালো হবে, যেমন একটা বিদেশি ধরেন ক্রিস গেইল, অপোনেন্টে একটা বাংলাদেশি প্লেয়ার, তার সাথে তার রানিং বিটুইন দ্য উইকেট কতটা ভালো, এটা কিন্তু একটা বিষয়। মানে এখানে কিন্তু একটা প্লেয়ারের ইমপ্রুভমেন্ট করার সুযোগ, মানে এই জায়গাগুলোতে যে যতটা অ্যাডজাস্ট করতে পারবে সেই দলগুলো ওই রেজাল্টগুলো পাবে। রাইট। এবং সোফার কিন্তু বিপিএল আমাদের লোকাল প্লেয়ারদের পারফরমেন্স খুবই ভালো। আমরা একটু দেখে নিতে চাই টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট শিকারী বোলার তালিকার শীর্ষে সাকিব আল হাসান, 62 ম্যাচে 84 উইকেট নিয়েছেন। কেভিন কোপার অবশ্য ম্যাচ কম খেলেছেন, খুলনা টাইটান্সও খেলেছেন। এর পরের স্থানগুলো কিন্তু শফিউল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা এবং মোহাম্মদ নবী আফগানিস্তান, তিনি অবশ্য কুমিল্লা ভিক্টোরিয়ান্সে 2টো সিজন খেলেছেন, এই সিজনে খেলছেন না। ব্যাটিং কিন্তু বেশ আশাব্যঞ্জক। আমরা একটু দেখে নিতে চাই টপ 5 ব্যাটসম্যান যারা, তারা কারা। মাহমুদুল্লাহ রিয়াদ তালিকার শীর্ষে আছেন, 1400 রান তার। এরপরে মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং ইমরুল কায়েস। হাসান ভাই, এইটা নিশ্চয়ই আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা যে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগে মোটামুটি লোকাল প্লেয়াররা অনেক ভালো খেলেছে। অবশ্যই এটা হয়েছে জাস্ট বিকজ অফ আমাদের প্লেয়াররা এখন অনেক এগিয়েছে ব্যাটিংয়ের অনেক ইমপ্রুভ হয়েছে, জাস্ট বিকজ অফ আপনি যেটা আপনার সুমন ভাই বলেছেন যে বড় বড় স্টাররা আসছেন আমাদের সাথে, তাদের সাথে রুম শেয়ার, আপনার ড্রেসিং রুম শেয়ার করতেছে, তাদের কাছ থেকে ভালো ভালো প্ল্যান পাচ্ছে, কিভাবে টিপস নিচ্ছে, এই জন্য এরা হচ্ছে। আপনি দেখেন তামিম ইকবাল মাত্র 44 ম্যাচ খেলেছে, 1358 রান করেছে। ওকে, এই জন্য তামিম ইকবালের নাম বললাম আমি, এই জন্য আপনি দেখেন যে ওই যে এর আগে আপনি বোলারদের দেখেছেন কেভিন কুপার মাত্র 38 ম্যাচ খেলেছে, ওই খেলে ওই 62 উইকেট নিয়েছে। তো ওদের ইমপ্রুভনেসটা অনেক বেড়ে গেছে, এই জন্য বলা তামিমের নামটা। আর এই যে আমাদের এটা প্রাইড করার মতো একটা বিষয় যে আমাদের লোকাল ব্যাটসম্যানরা এত ভালো করতেছে, যেখানে আপনার আজকে 63টা ম্যাচ বা 88টা ম্যাচ হয়ে গেছে টোটাল টি20-তে আপনার বিপিএল-এ, এর মধ্যে বাংলাদেশেরই টপ 5 ব্যাটসম্যান আছে, এটা অবশ্যই ইমপ্রুভ করবে। রাইট। আমরা আরো কিছু রেকর্ড একটু দেখে নিতে চাই বিপিএল-এ সোফার যে রেকর্ডগুলো হয়েছে। সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়ক আজকে মাশরাফি বিন মুর্তজা, 60টি ম্যাচে তিনি নেতৃত্ব দিলেন, এটা খুব ইন্টারেস্টিং। সর্বোচ্চ রানের পার্টনারশিপ গত বিপিএলই হয়েছে, ক্রিস গেইল এবং ব্রেন্ডন ম্যাককালাম ঢাকা ডায়নামাইটসকে রীতিমতো পাড়ার বোলার বানিয়ে ফেলেছিলেন সবাইকেই। 201 রানের পার্টনারশিপ ছিল। সবচেয়ে বেশি ডিসমিসাল মুশফিকুর রহিমের 44টি, সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, বেশি 50 তামিমের। সেরা বোলিং ফিগার অবশ্য রাজশাহীর হয়ে খেলেছিলেন মোহাম্মদ সামি, 6 রানে 5 উইকেট। এর পাশাপাশি যে রেকর্ডগুলো আছে সেগুলো আরেকবার একটু দেখে নিতে চাই। আমরা দেখব যে অনেক রেকর্ডের সঙ্গে ক্রিস গেইলের নাম আছে। 5টি সেঞ্চুরি তিনি করেছিলেন, 146 এবং 126 এই দুটো সেঞ্চুরি গত সিজনে হয়েছে। একটার জন্য কপাল পড়েছিল খুলনা টাইটান্সের। এবং বাংলাদেশের পক্ষে একমাত্র সেঞ্চুরিয়ান সাব্বির রহমান 120 করেছিলেন বরিশাল বুলসের বিপক্ষে 2016-17 মৌসুমে। আরও কিছু রেকর্ড আছে, সেটা একটু দেখে নিতে চাই। সেখানেও কিন্তু বাংলাদেশিদের বেশ কিছু অর্জন। লিটন দাস এক মৌসুমের সবচেয়ে বেশি ডিসমিসাল করেছিলেন, এক ইনিংসের সবচেয়ে বেশি ডিসমিসাল ছিল মুশফিকের। সাকিব আল হাসানের স্ট্রাইক রেট ছিল বেশ ভালো, এবং আফিফ হোসেন গত সিজনের সবচেয়ে বড় আবিষ্কার, 21 রানে 5 উইকেট নিয়েছিল। সুমন ভাই, এগুলো নিশ্চয়ই এবারকার বিপিএলও একটা রিফ্লেকশন থাকবে এই লোকালদের পারফরমেন্স। এবার তো একটু বেশি থাকার কথা। লাস্টে যেমন 5 জন বিদেশি ছিলেন, তো 5 জন বিদেশি থাকায় আমরা দেখেছি ম্যাচটা ওই বিদেশিরাই বেশি কন্ট্রোল করতেন। তার মধ্যে দেশিরা পারফর্ম করেছেন, বাট এবার যেহেতু 7 জন দেশি খেলার 4 জন বিদেশি, এবং যেই দলের দেশি খেলোয়াড়রা কেমন পারফর্ম করছেন তার উপরেই দলের সাফল্যটা
অনেকখানি নির্ভর করবে। আমি আরও একটু বেটার পারফরমেন্স আশা করছি। দেখুন আমাদের ব্যাটিংয়ে আমাদের 5 জন ব্যাটসম্যান ব্যাটিং করছেন, মানে টপ এসে আছেন। বোলিংয়ে কিন্তু আমাদের দেশি খেলোয়াড় আছেন, বাট এই নামগুলো আমি আসলে এখানে আরও কিছু নাম দেখতে চাচ্ছি। আমি কিছু নতুন খেলোয়াড় দেখতে চাচ্ছি, যে বাংলাদেশি ক্রিকেটের ফ্যান হিসেবে কিংবা বাংলাদেশ ক্রিকেটের সাথে কাজ করি হিসেবে। কারণ টি-20 ক্রিকেটটা কিন্তু আমরা এখন একটু পিছিয়ে আছি অন্য 2 ফর্মেটের থেকে। আমাদের কিছু টি-20 স্পেশালাইজ দরকার, যারা টি-20 জন্য সব দেশে যেমন থাকে না, যারা যদি স্ট্রাইক রেট 140 কিংবা 130-এ থাকে, এরকম কিছু খেলোয়াড় আমাদের দরকার। আমি আশাবাদী যে এই সিজনে আমরা তেমন কাউকে খুঁজে পাবো, যেটা আমরা খুঁজছি এখনো। অবভিয়াসলি যারা আছেন তারা সবাই সিজন ক্রিকেটার, যাদের রানগুলি দেখলাম তারা সবাই সিজন অনেক ধরে বাংলাদেশে পারফর্ম করছেন। বাট আমাদের কিছু প্লেয়ার দরকার, নতুন কিছু খেলার দরকার, কিছু ফ্রেশ ব্লাড দরকার টি-20-তে, যাদেরকে আমরা টি-20 দলটাকে এগোতে পারি। বিকজ যেহেতু সামনে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপও আছে, তো অপরচুনিটি আমাদের সুযোগ কিন্তু খুব বেশি নেই। এবার বিপিএল অথবা নেক্সট বিপিএল, এই দুই বিপিএল থেকেই যদি আমরা অ্যাটলিস্ট 3-4 প্লেয়ার খুঁজে পাই, আমার মনে হয় সেটা বিপিএল এর জন্য অনেক বড় একটা পাওয়া হবে বাংলাদেশের জন্য। রাইট, আমরা একটা বিরতিতে যাই, তারপর আজকের যেই 2টো ম্যাচ আছে সেটি নিয়ে কথা বলবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন। দেখছেন স্যাটারডে নাইট স্পোর্টস, কথা বলছি তারকায় ঠাসা বিপিএল এর 6ষ্ঠ আসরের ট্যাগলাইনে। আমাদের সঙ্গে আছেন খুলনা টাইটান্সের টেকনিক্যাল ডিরেক্টর হাবিবুল বাশার সুমন, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যানেজার আহসানুল্লাহ হাসান এবং এনটিভির স্পোর্টস এডিটর নাসিমুল হাসান দুদুল। আলোচনায় যাব তার আগে আজকে যেই 2টো ম্যাচ হয়েছে তার একটু স্কোর কার্ড আমরা একটু দেখে নিতে চাই। প্রথম ম্যাচ, যেই ম্যাচে রংপুর রাইডার্স হেরেছে মাশরাফি বিন মুর্তজা এমপি নির্বাচিত হওয়ার পর, প্রথম ম্যাচই বাজেভাবে হারলেন। 98 রান করেছিল প্রথমে ব্যাটিংয়ে। রাভি বোপারা এবং সোহাগ গাজী ছাড়া আর কেউই 2 অঙ্কের স্কোর যেতে পারেনি। পুরো ক্রেডিট দিতে হবে রবি ফ্রাইলিংকে। বেশ আমার মতো মানে স্বাস্থ্য বেশ ভালো, কিন্তু অসাধারণ বোলিং করেছেন তিনি। 4 উইকেট পেয়েছেন এবং চিটং ভাইকিংস এই রান চেস করতেও কিন্তু বেশ বেগ পেতে হয়েছে। মোহাম্মদ শাহজাদ আফগানিস্তানের ব্যাটসম্যান, তিনি 27 রান করেছেন এবং মুশফিকুর রহিম 25 রান। মাশরাফি বিন মুর্তজা 2 উইকেট পেয়েছেন। শোন ভাই, এই ম্যাচের টার্নিং পয়েন্ট কি ছিল? আমার 2 টিমই উইকেটটা অ্যাসেস করতে ভুল করেছে। অবভিয়াসলি সিজনের প্রথম ম্যাচ, এটা দিয়ে আসলে টিম সম্বন্ধে মন্তব্য করাটা খুব মুশকিল। আমার সবাই ভেবেছিল যে যেটা হয় যে আগে ব্যাটিং করলে সবাই 160+ রান করতে চায়, বাট আপনি যখন উইকেটটা ওরকম পারমিট করে না, 170 ওরকম রান না করে, তখন কিন্তু এরকম এটা 140-150 কিন্তু রান করা যায়। এমন উইকেটটা অত খারাপ ছিল, 98 করার মতো উইকেট ছিল না, বাট এই উইকেটে 140-50 করা যায়, যেটা তো খুব ভালো স্কোর হতো। অ্যাট দ্য সেম টাইম চিটাগং চেস করেছে, ওরাও মনে হচ্ছে যে 15 ওভারে খেলা শেষ করতে চায়। আমরা দুই টিমই উইকেটে অ্যাসেস করতে একটু ভুল করেছিল। ইটস নট এ আইডিয়াল উইকেট ফর টি-20, বাট এটা অত খারাপ উইকেটও ছিল না। আমি 98 এবং 98 করতে 7 উইকেট পড়ে যাবে, এতই খারাপ উইকেট ছিল না। মানে যেটা একটু আগে সবাই আমরা আলোচনা করছিলাম, যেহেতু টিমগুলি খুব বেশি সময় পায়নি নিজেদেরকে প্রস্তুতি করতে, তো ফার্স্ট ম্যাচ এই আমার মনে হয় এটাই আসলে ভুল হয়েছে, যে ভুল করে ফেলেছে দুদলই আসলে কিভাবে খেলাটা প্রোগ্রেস করা যায়, খেলাটা কিভাবে এগোনো যায়। আমার বাট টাইম গোজ, আমার সেটা এরকম মনে হয় এই ভুলগুলি টিমগুলি করবে না। রাইট, একটু ফ্রাইলিং এবং রবি বোপারা এই 2 জন ম্যাচ শেষে কথা বলেছেন, একটু দেখে আসতে চাই তারা কি বলেছেন ম্যাচ শেষে। এটা কখনোই 99 রানের উইকেট না। এই উইকেটে 120 থেকে 30 রানই চ্যালেঞ্জিং হবে। রবি বোপারা সেটি প্রমাণ করেছে। প্রথম ম্যাচে আমাদের জয়টা টনিক হয়ে থাকবে। পৃথিবীর যে কোনো উইকেটের চেয়ে বাংলাদেশের উইকেট চেনা কঠিন। প্রথম ম্যাচ হেরেছি, কিন্তু এখনো অনেকটা পথেই বাকি রয়েছে। পরের ম্যাচেই গেইল ফিরছেন, ডিভিলিয়ার্স তো যোগ দেবেন কিছুদিন পর। প্রতিপক্ষের বোলারদের জন্য তাই শুভকামনা।
De Villiers gets set in Chittagong, then good luck to the bowlers. I told before that I দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে। আত্মবিশ্বাস ছিল, তাই হয়তো ব্যাটে বল এসেছে। তবে এই উইকেটে রান করা মোটেও সহজ ছিল না। so that's why I can অনেক ভালো ভালো বলও কিন্তু 6-4 মেরেছেন, সো ওখানে ওরা অনেকটা আগিয়ে গিয়েছে, ওখানে আমরা একটু পিছিয়ে গিয়েছি। আমার কাছে মনে হয় যে ওদের আমাদের যে চান্সগুলো ছিল সেগুলো যদি নিতে পারতাম হয়তো আরো 10-20টা রান কম হতো। আমরা একেবারে এই টুর্নামেন্টের বড় সারপ্রাইজ বোধহয় এরই মধ্যে পেয়ে গেছে হযরতুল্লাহ জাজাই। তার কথা শুনছিলাম, আফগানিস্তানের এই ব্যাটসম্যান একটু দেখে নিতে চাই। আফগানিস্তানের এই ব্যাটসম্যান খেলেছেন ঢাকা ডায়নামাইটসের হয়ে, তিনি আসলে ব্যবধান করে দিয়েছেন। 41 বলে 78 রান করেছেন। টি-20তে কুইকেস্ট 50 রেকর্ডও তার আফগান লিগে রিসেন্ট তিনি করেছেন। বাট তার সঙ্গে কিন্তু অসাধারণ পারফর্ম করেছেন শুভাগত হোম চৌধুরী। 14 বল 38 করেছেন। মনে হচ্ছিল ঢাকা ডায়নামাইটস এত ভালো শুরুর পরও হয়তো খুব বেশি রান করতে পারবে না, বাট হোম কিন্তু এটা মিথ্যে প্রমাণ করেছেন। এবং রাজশাহী কিংসের ভরসা হয়েছিলেন মোহাম্মদ হাফিজ, কিন্তু এত বড় রান চেস করার মতো আর কোনো লোকাল কিংবা ফরেন তার ছিল না, যে কারণে কিন্তু বেশ বাজেভাবেই হারতে হয়েছে। রুবেল হোসেন অসাধারণ বোলিং করেছেন, 3 উইকেট পেয়েছেন। এবং মহর শেখ, যে তরুণদের কথা বলছি তার মধ্যে কিন্তু মহর শেখ হতে পারেন, 2 উইকেট পেয়েছেন এই পেস বোলার। হাসান ভাই, সেকেন্ড ম্যাচ দেখে কি মনে হয়েছে কিনা যে উইকেটের আচরণ একটু চেঞ্জ, নাকি হযরতুল্লাহ জাজাই একটু এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিং? উইকেটটা আবার একটু চেঞ্জ হয়েছে জাস্ট বিকজ অফ সকালবেলা যতটুকু আপনার রোদের জন্য একটু ড্রাই হয়েছে উইকেট, ওই জন্য সেকেন্ড হাফে ভালো ব্যাটিং করতে পেরেছে। আর হযরতুল্লাহ জাজাই ওর প্ল্যান মাফিক খেলেছে, যে জায়গায় ওর প্ল্যান জোনটা ছিল, স্ট্রং জোন ছিল, ওই জায়গায় বল বেশি হয়েছে, যে কারণে সে বেশি শর্টস খেলতে পেরেছে। আমরা এটা বোলাররা ওরে পিক করতে পারিনি, কারণ ওকেও এত বেশি দেখা যায়নি টিভিতে। এর আগে যেমন অন্যান্য ব্যাটসম্যানদেরকে দেখেছে ওইভাবে খেলেছে, বাট ওরা এটা করতে পারেনি, এই জন্য ওর প্ল্যান অনুযায়ী বোলার সাকসেস হয়নি। ওর প্ল্যানে ওই সাকসেস হয়ে গেছে হযরতুল্লাহ জাজাই। আর আপনার শুভাগত হোম, ও কিন্তু পোরখাও ক্রিকেটার আমাদের, আমরা আগেও দেখেছি যখন সে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ছিল, এরকম অনেক ম্যাচ সে কম বল খেলে বেশি রান করেছে আমরা দেখেছি। আমার কাছে খুব ভালো লেগেছে যে একজন ইয়াং এজের বোলার খুব ভালো বল করছে, এটা আমাদের কাছে ভালো লেগেছে দেখে। আপনি প্রথম যে প্রশ্নটা হাবিবুলকে করলেন যে আজকে প্রথম ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল কি, আমার কাছে মনে হচ্ছে প্রথম ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল মুশফিকের টস জয় এবং টস জিতে সেই সঠিক সিদ্ধান্তটা বল করা। এবং সেই জায়গায় ইনিশিয়ালি স্টেজে এবং নাইম এবং রবি বোপারা 35 রানে যখন আপনার 7টা উইকেট চলে যায়, এরপরে কিন্তু ম্যাচে ফেরা কঠিন। পরবর্তীতে আপনি যত রানই করেন প্রত্যেকটাই বোনাস ধরতে হয়। ওই জায়গায় মানে চিটাগং ভাইকিংস বলা যায় যে ম্যাচটা জিতেছে। সেকেন্ড ম্যাচে ইনিশিয়াল স্টেজে কিন্তু হাফিজ ব্রেক থ্রুটা দিয়েছিল, বাট যা লাগ ভালো ক্যাচটা নিতে পারেনি। মানে ক্রিকেট যদি আপনি দিনের খেলা ধরেন তাহলে বলতে হবে যে আজকের দিনটা ছিল জাজাই এবং শুভাগত হোম, এই দুজন প্লেয়ারের নকে কিন্তু ঢাকা ডায়নামাইটস কিন্তু ম্যাচ থেকে চলে গেল, নাহলে কিন্তু তারা খুব একটা বড় স্কোর যে করতে পারবে তা না। এবং আমি আপনাকে আরেকটা কথা বলেছি যে টি-20 আসলে একটা হিসেবের খেলা, যে হিসেবটা আজকে শুভাগত হোম মেলালো, এই হিসেবটা যদি অন্য দলের সবাই মানে স্থানীয়দের ভিতরে যদি এরকম একজন বিদেশির সাথে যদি স্থানীয়রা যদি একটা পারফর্ম করে দেয়, তাহলে কিন্তু দারুণ একটা জম্পেশ একটা লড়াই হতে পারে প্রত্যেকটা ম্যাচে। এবং টি-20-র যেই উন্মাদনা, যেই মজাটা আমরা সবাই খুঁজি, সেই জিনিসটা পেতে পারি। রাইট, আমরা আরেকটা বিরতিতে যাই, এরপর আমরা কালকে যে দুটো ম্যাচ আছে দুজনেরই খেলা আছে, অবশ্য দুজনের প্রতিপক্ষ না, সেই ম্যাচ দুটো নিয়ে কথা বলবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত জানাচ্ছি স্যাটারডে নাইট স্পোর্টসে। কথা বলছি তারকায় ঠাসা বিপিএল এর ষষ্ঠ আসর এই ট্যাগলাইনে। আমাদের সঙ্গে আছেন হাবিবুল বাশার সুমন, খুলনা টাইটান্সের টেকনিক্যাল ডিরেক্টর, আহসানুল্লাহ হাসান, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যানেজার, এবং এনটিভির স্পোর্টস এডিটর নাসিমুল হাসান। যেটা বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম যে দুটো ম্যাচ আগামীকাল আছে, অর্থাৎ রোববার আছে, সেই দুটো ম্যাচ নিয়ে কথা বলতে চাই। প্রথম ম্যাচে মুখোমুখি হবেন স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নার, দুই অস্ট্রেলিয়ান, প্রথমবারের মতো বিপিএল খেলছেন সিলেট সিক্সার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে। এবং দ্বিতীয় ম্যাচ সেটি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের, তাদের প্রতিপক্ষ হচ্ছে খুলনা টাইটান্স। মাহমুদুল্লাহ রিয়াদের স্টার্ট দেখলাম, সবচেয়ে সফল ব্যাটসম্যান, তিনি নেতৃত্ব দিবেন খুলনা টাইটান্সকে।
প্রথম ম্যাচ নিয়ে একটু কথা বলতে চাই। রংপুর, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সিলেট সিক্সার্স। হাসান ভাই তো নিশ্চিত নিজেদেরকে ফেভারিট ভাবছেন, দুদুল ভাই আপনার দৃষ্টিতে কে? না, আমার দৃষ্টিতে দারুণ একটা ম্যাচ হওয়ার কথা, কারণ এই দুইটা প্লেয়ারের উপরে এবারে আমাদের বিপিএল এর ইমেজটা নির্ভর করছে এবং সবাই মুখে আছে যে ডেভিড ওয়ার্নার এবং স্মিথের খেলা দেখবেন। আপনি যদি ডেভিড ওয়ার্নারের ট্র্যাক স্ট্রিট দেখেন তাহলে দেখবেন যে আইপিএল এসে কীভাবে মুস্তাফিজের মতন মানে আননোন একটা প্লেয়ারকে নিয়ে তার দলকে চ্যাম্পিয়ন করিয়েছিলেন বড় বড় আরও অনেক স্টার প্লেয়ারদের বিপক্ষে। তো ইজ এ গেম চেঞ্জার প্লেয়ার, কোনো সন্দেহ নাই, সে তার দলের জন্য মরিয়া হয়ে উঠবে। অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে তারা অনেক শক্তিশালী দল, কারণ তাদের স্থানীয় প্লেয়ারও ভালো, বিদেশি কালেকশনও ভালো, তাদের দলে সালাউদ্দিনের মতন একজন ভালো কোচ আছেন। এখন এই সব কিছুই অন পেপারস দুই দলই বলতেছে আমি ভালো। এখন মাঠে নেমে যে দল 120 বলে যে দল এগিয়ে থাকবে সেই জিতবে। তবে আমরা চাবো উপভোগ্য একটা ম্যাচ হোক, যে দলই জিতুক, যদি উইকেট দুই দলকে সহায়তা করে তাহলে একটা উপভোগ্য ম্যাচ হতে পারে। কে জিতবে কে হারবে টি-20-তে এটা বলা মুশকিল, কারণ আমি তো আর কোনো ফেরেস্তা না যে বলে দিব ও জিতবো আর ও হারবে। তবে আমরা দর্শক, আমি যেটা বলি যে দর্শক খেলা দেখতে যায় মাঠে টিকিট কেটে, তারা যাতে তাদের ঘাটের পয়সাটা এই দুই দলের ম্যাচ দেখে উপভোগ করুক। দিন শেষে ক্রিকেটের জয়টা হোক, আমি এটা চাই। একদল জিতবে একদল হারবেই, খেলাটা যাতে মানে আজকের মতো লো স্কোরিং ম্যাচ না হয়। আর আরেকটা বিষয় হচ্ছে দুই দলের ম্যাচে যদি মানে যারা বিদেশিরা যারা আসছে তারা যদি ফেল করে, সেক্ষেত্রে আপনার টোটাল ম্যাচটা নির্ভর করবে হলো লোকাল যারা আছে তারা কতটা ভালো করতে পারে। শোন ভাই, সালাউদ্দিন ভাইয়ের কথা বললেন, সালাদ ভাই কোচিং করছেন। এবারকার বিপিএল আমরা দুইজন দেশি কোচ ইনফ্যাক্ট দেখছি, বাকি সবই বিদেশি কোচ। ওয়াকার ইউনুসের সঙ্গে সালাউদ্দিন ভাইয়ের একটা স্নায়ু যুদ্ধ হবে। মোটামুটি সিলেট সিক্সার্সের টোটাল কোচিং প্যানেলেই কিন্তু প্রচুর বিদেশি সাপোর্ট স্টাফ আমরা জানি। বিপিএলে বা এই ধরনের ফ্রাঞ্চাইজি লিগে এই কোচিং স্টাফদের প্রভাব কতটা থাকে? আপনার টিমে মাহেলা জয়বর্ধনে কাজ করছেন 2 সিজন ধরে। অনেস্টলি স্পিকিং, আসলে টি-20 ক্রিকেটে প্ল্যানিং ছাড়া কোচদের খুব বেশি কিছু কাজ করার সময় থাকে না। আমি ট্রেনিং করার তো সুযোগও খুব কম থাকে। খেলার মধ্যে চলে যায় তখন তো বেসিক্যালি ইট মোস্টলি বেসড অন গেম প্ল্যান। আমি একটা জিনিস সবসময় মনে করি, আমার ব্যক্তিগত অভিমত, এটা আসলে দিস গেম ইজ অল অ্যাবাউট প্লেয়ার্স। আপনার প্লেয়াররা কেমন পারফর্ম করছেন তার উপরে কিন্তু অনেকখানি নির্ভর করে। ডেফিনেটলি কোচদের প্ল্যানটা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, কোন কোচ কতখানি টেকনিক্যালি ভালো সেটাও দলের সাফল্যের উপর অনেকখানি ডিপেন্ড করে। বাট আপনার কোচিং প্যানেল যতই ভালো, ওই প্ল্যানিংটা যদি এক্সিকিউট করার মতো প্লেয়ার না থাকে তাহলে আসলে কোনো কাজে লাগে না। আমরা দুই দলের সাথে দুল ভাই একটু যেটা বললেন, হাসান যেটা বললেন, আমার মনে হয় দুইটি দলে কিন্তু খুব ব্যালেন্স দল। বাট আমার মনে হয় কুমিল্লার পারফরমেন্স, আমি হয়তো স্টিভ স্মিথের থেকে তামিম ইকবালের দিকে বেশি তাকিয়ে থাকবো প্রবলি। সেটাই হয়তো ওদের, কারণ স্টিভ স্মিথ নতুন ম্যাচ, অনেকদিন খেলার বাইরে কেমন করেন আমরা ঠিক শিওর না, বাট ওদের সিজন প্রেগনেন্ট তামিম ইকবাল মানে ফ্যান্টাস্টিক ফর্মে আছে। হ্যাঁ, ওর পারফরমেন্সটা মানে অনেক বেশি ইম্পর্টেন্ট হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য। আমিও দুই দলের মতো এই ম্যাচটা উপভোগ করতে চাই। আমাদের দুই দলে খুব স্টারেড প্লেয়ার আছে, তা আমরা চাইবো যে একটা ভালো ম্যাচ হোক। বিপিএলটা যেন কালকে মানে একটা এক্সাইটিং ম্যাচ দেখতে চাচ্ছি, এবং যেহেতু আমার দলের খেলা তখন থাকবে না, আমি ম্যাচটা উপভোগ করতে চাই। হাসান ভাই, আপনার কাছে কোনো নিউজ আছে কিনা? আমরা জানি যে তামিম ইকবাল ক্যাপ্টেন্সি করার কথা, মানে যদি অফিসিয়ালি কোনো কিছু ডিক্লেয়ার করা হয়নি, টস কয়েন কে করবে ভিক্টোরিয়ান্সের? বেসিক্যালি আমরা অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছি যে স্টিভেন স্মিথ আমাদের নতুন ক্যাপ্টেন এই বছরের জন্য। তো ওই অবভিয়াসলি সেই টস করবে, ওটা নিয়ে কোনো ডাউট নেই। আর এখানে যেটা ওই যে ম্যাচ নিয়ে কথা চলছে, অবভিয়াসলি আমি কুমিল্লাকে আগিয়ে রাখবো, এই জন্য যে আমাদের লোকাল যেই স্ট্রেংথ আছে আমার কাছে মনে হচ্ছে যে সিলেট থেকে আমরা বেটার আছি। আর সেকেন্ড হচ্ছে যে উইকেটের যে আজকে যে বিহেভ দেখলাম, যারা উইকেটটা ভালো রিড করতে পারবে তারাই আগিয়ে থাকবে। তো ওই হিসাবে আমি ওই দিক দিয়ে যেটা চিন্তা করতেছি যে আমরা ভালো অবস্থায় আছি আর কি। আর যে কোচিংয়ের বিষয় যেটা বললেন কিছুক্ষণ আগে, ওটাতেও আমি কিন্তু সালাউদ্দিন ভাইকে এই জন্য আগিয়ে রাখবো, এই জন্য যে আমাদের লোকাল প্লেয়াররা কিন্তু অনেক ভালো জানেন এবং চিনেন, এই জন্য আমরা ওকে আগিয়ে রাখবো। এবং আমরা জানি যে ওর প্ল্যানটা খুব ভালো হচ্ছে, এবং আমরা আশা করি যে ওর প্ল্যানে আমরা ভালো কোচ আপনার তার হাত ধরে আমরা শিরোপা পেয়েছি, আশা করি আবারও পাবো আমরা ইনশাআল্লাহ। আমরা একটু দেখে নিতে চাই ক্রিকেটাররা আসলে কি ভাবছেন। আমাদের যদি স্ট্রেংথ দেখি, আমরা 3 সাইডে অনেক ভালো,
ব্যাটিং যদি বলেন আপনি, ব্যাটিংও ভালো আছে, আমাদের পেস বলার অনেক ভালো কোয়ালিটির পেস বলার আছে। তো ওভারঅল আমাদের টিমও ব্যালেন্স। এখন যারা কালকের ম্যাচে ভালো খেলবে তারাই জিতবে। টিমে প্রত্যেকটা সাইডে প্রত্যেকটা এতে ভালো প্লেয়ার আছে, ভালো বোলার আছে, এবং আপনারা জানেন যে আমাদের সব বিদেশিরাও চলে আসছে এবং আমরা সবাই একসাথে প্র্যাকটিস করলাম। তা আমার কাছে মনে হয় যে এবছর টিমটা অনেক ব্যালেন্স টিম। মোটামুটি বোথ সাইডে খুব ব্যালেন্স আছে। অ্যাকচুয়ালি আমার মনে হয় প্রতিটা ক্যাপ্টেনই একই কথা বলবে যে যার যার টিমই বেস্ট, বাট এন্ড অফ দি ডে আমরা মাঠে কীভাবে পারফর্ম করছি, আমরা আমাদের বেস্ট এফোর্টটা দিচ্ছি কিনা, এটাই দেখার বিষয়। তো হোপফুলি আমরা আমাদের বেস্ট এফোর্ট দিয়ে সবগুলো ম্যাচ খেলার চেষ্টা করবো। রাইট, আমরা মাহমুদুল্লাহ রিয়াদের কথা শুনছিলাম। রিয়াদ কালকে যার বিপক্ষে খেলছেন, মাশরাফি বিন মুর্তজার বিপক্ষে খেলবে, অর্থাৎ রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবে। শোভন ভাই, নিশ্চয়ই রংপুর প্রথম ম্যাচ হারার পর নিজেরা একটু মেন্টালি আপ থাকবেন, কারণ রংপুর একটু প্রেশারে আছে নাকি? না, রংপুর গুড সাইড ডেফিনেটলি, উইদাউট এ ডাউট। আমি রংপুর চাইবেন যেহেতু পরে প্রথম ম্যাচটা হেরে গেছে, কালকে তারা চাইবেন তাদের সেরাটা দিয়ে কামব্যাক করতে। অবশ্যই যেহেতু প্রথম ম্যাচগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয় যে কোনো মানে টুর্নামেন্টে। প্রথম ম্যাচগুলি ভালো খেলে কিন্তু আপনার টোনটা সেট হয়ে যায়। আর প্রথমে যদি পিছিয়ে পড়েন তাহলে অনেক সময় একটু টাফ হয়ে যায়। যদি রংপুর গত বছর প্রথম দিয়ে খারাপ করার পরে কামব্যাক করতে পেরেছিল, বাট এটা সবসময় হবে না। তো ডেফিনেটলি তারা হয়তো চাইবে কালকে ম্যাচে জয়ের ধারায় ফিরে আসতে। বা যেহেতু আমাদের প্রথম ম্যাচ, আমরা চাইবো যে ভালোভাবে স্টার্ট করতে। একটা জিনিস আমরা সবসময় বিশ্বাস করি যে টিম কিন্তু মানে অন পেপারে আমরা বিশ্বাসী নই, আমরা মাঠের পারফরমেন্সে বিশ্বাসী। যেটা মাহমুদুল্লাহ রিয়াদ বললেন, ডেফিনেটলি আমরা যদি আমার সেরাটা চেষ্টা করতে আমাদের সেরাটা দিতে পারি। সো কার সাথে খেলছি, প্রতিপক্ষ কে, সেটা সবসময় গুরুত্বপূর্ণ হয় না। ডেফিনেটলি মাঠে 100% দেওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। রেজাল্ট এনিথিং ক্যান হ্যাপেন। রাইট, দর্শক এই ফাঁকে একটু জানিয়ে দিতে চাই, সুমন ভাইদের জন্য বড় টেনশনের জায়গা হচ্ছে টি-20-র বড় ফেরিওয়ালা ক্রিস গেইল কিন্তু সকালে এসেছেন, আজকে খেলেননি, কালকে একেবারে প্রপার বিশ্রাম নিয়ে খেলছেন। ক্রিস গেইল একাই বোধহয় ম্যাচ শেষ করে দিতে পারেন দুদল ভাই। আপনি গত বছর যখন রংপুর চ্যাম্পিয়ন হলো, এরপরে মাশরাফির প্রেস কনফারেন্সে নিশ্চয়ই ছিলেন, তিনি কিন্তু বলেছেন যে আমাদের দলে এমন একটা প্লেয়ার আছে যিনি মাথাটাকে এরকম করলেই একটা ছক্কা হয়। মানে সে, আমরা অনেক জোর দিয়ে ছক্কা মারি আর সে মাথা উঁচু করলেই ছক্কা হয়। তো ওই দলে এমন একটা প্লেয়ার আছে, সে যদি একটা বড় স্কোর করে দেয়, ধরেন 80-90 রানের একটা স্কোর, একটা ইনিংস খেলে দেয়, তাহলে ইটস এ ডিফারেন্স চিত্র। আর যদি তাকে আর্লি স্টেজে খুলনা আউট করতে পারে, তাহলে কিন্তু চিত্রটা আর একটা ভিন্ন হবে। অন পেপারস এটা আমি ওনার সাথে একমত যে আসলে কাগজি কলমে কে সেরা আর কে সেরা না, মাঠে যারা তাদের শতভাগ দিতে পারবে তারাই সেরা। মাশরাফিরা, রংপুর রাইডার্স একটা ম্যাচ হেরে কিন্তু আসলেও একটু চাপের মধ্যে আছে, যেহেতু তারা বড় দল। ওই চাপটাকে যদি তারা ক্যাশ করতে পারে, ওই জায়গাটাতে যদি তারা মানসিকভাবে তাদের প্লেয়াররা যদি ওই জায়গাগুলোতে ক্যাশ করতে পারে, তাহলে খুলনার চান্স আছে ম্যাচ জেতার। কারণ মানে আপনি কিন্তু প্রতিবারই পিছন থেকে এসে কিন্তু বারবার জিতবেন, এটা কিন্তু হয় না। ক্রিকেট খেলা কিন্তু এখন কেউ কাকে ছাড় দিতেও রাজি না। সুতরাং ওই জায়গাটাতে খুলনা একটা ভালো অবস্থানে আছে। এবং আমি যদি বলি যে যদি খুলনাকে রংপুর রাইডার্সের হারাতে হয়, তাহলে কালকে তাদের লড়াই করতে হবে, এবং এই লড়াইয়ে মিরপুরের উইকেট কতটা সহায়ক ভূমিকা পালন করবে তার উপরে নির্ভর করবে ম্যাচটা। টস একটা ফ্যাক্টর। রাইট, দর্শক আপনারা হযরতুল্লাহ জাজাইর নাম শুনেছেন, আপনাদের জন্য একটু মেসেজ দিয়ে যে দুইজন প্লেয়ারের উপর আলাদা করে কালকে নজর রাখতে পারেন খুলনা টাইটান্সের ম্যাচটি যখন হবে। একজন হচ্ছেন আলী খান, যুক্তরাষ্ট্রের একজন ক্রিকেটার, বিপিএল খেলছেন। শুনতে কিছুটা অবাক লাগতে পারে, কিন্তু সে কিন্তু সিপিএল এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন, অসাধারণ পেস বোলার। তার দিকে আলাদা করে নজর রাখতে পারেন। একই সঙ্গে জাহির খান, তার কথা বলতে হবে, যদি জাহির খান শেষ পর্যন্ত একাদশে থাকে, এই দুইজন কিন্তু ম্যাচ চেঞ্জ করে দিতে পারে। আমরা অনেক তারকা ক্রিকেটারের কথা বলছি, একই সঙ্গে বেশ কিছু উদীয়মান ক্রিকেটার এবারকার বিপিএল খেলছেন বিভিন্ন দেশের। এদেরকে খুঁজে পেতে নিশ্চয়ই কষ্ট হয়েছে। আপনাদের দলও একজন আছেন, ওয়াকার সামিয়াইখিল। হ্যাঁ, এটা বেসিক্যালি ঠিক বলেছেন আপনি। আর এখন যত ইয়াংস্টার্সরা আসতেছে, ওরা টি-20 দিয়ে আসতেছে। আমরা যেমন আপনার ক্রিকেটটা ফলো করেছি খুব ভালো করে, যেমন আপনারা আফগানিস্তান টি-20 দেখলাম, তারপর সিপিএল দেখলাম। ওইখান থেকেই কিন্তু আমাদেরকে যে ড্রাফটের লিস্ট ছিল, ওইখান থেকে আমরা প্রমোট করার চেষ্টা করেছি কাকে কাকে নেওয়া যায়, যারা তাড়াতাড়ি চলে আসতেছিল আপনার হাইলাইটে। তো ওইখান থেকে আমরা একটা চায়নাম্যান নিয়েছি। আমরা দেখেছি যে ইন্ডিয়া একজন চায়নাম্যান খেলতেছে, সে খুব ভালো করতেছে, ওই হিসাব করে আমরা ওকে নেওয়া। তো ওইভাবে আমরা ওদেরকে নিয়েছি। ওইভাবে আলী খান যে ফার্স্ট বোলিং করেছে সিপিএলে, ওটাও আমাদেরও ইচ্ছা ছিল ওকে নেওয়া, বাট এর আগেই খুলনা নিয়ে নিছে। তো এই জন্য আমাদের কিছু করা ছিল না আর কি। সিলেটেও কিন্তু একটা ভালো প্লেয়ার আছে নেপালের, আমি ওর বোলিং দেখলাম, বেশ ভালো
লেগ স্পিনার জি সন্দীপ লামিচান মানে মোটামুটি স্পিডে বল ভালো বল এবং আমরা আজকে রাজশাহীতে দেখেছি কয়েস আহমেদ, তিনিও কিন্তু অসাধারণ বোলার। তার মানে হচ্ছে এটা মোটামুটি সব ব্যাটসম্যানদের জন্য কিন্তু একটা বড় টেস্টও, যে ইয়াং লার্ড যারা আছে তাদের একটা অ্যাডভান্টেজ আছে, তাদের ক্যাপ্টেনটা ভালো। মানে বিপিএল এ যদি আপনি ট্র্যাক রেকর্ড দেখেন, রিয়াদ ইজ ভেরি গুড ক্যাপ্টেন। এবং একই সঙ্গে বোধহয় একটু আনলাকি ক্যাপ্টেন সুমন ভাই, কারণ এত ম্যাচে মানে লিডিং ফ্রম ফ্রন্ট, বাট শেষ পর্যন্ত ট্রফি জেতা হয়নি। আই হোপ ওর কপালটা এবার চেঞ্জ হবে, আশা করছি। বাট আপনি যেটা বললেন, হ্যাঁ দেখুন টি-20 কিন্তু বেসিক্যালি বোলার্স গেম না। যেই দল অবভিয়াসলি আমরা সবসময় টি-20 মানে রানের কথা বলি, বাট যেই দলের বোলিংটা ভালো সেই দলের সাফল্যের কিন্তু গ্রাফটা অনেক বেশি। আর যে নতুন বোলারগুলি বললেন, ফর সাম রিজন আফগানিস্তান কিভাবে যেন প্লেয়ার প্রডিউস করে আমি যাই না, ওদের রেসিপিটা কি আসলে খুব ভালো, খুব মুশকিল। বিকজ এই মিস্ট্রি স্পিনারগুলি কিন্তু টি-20তে খুব ইম্পর্টেন্ট হয়, কারণ রাশিদ খানকে ফেস করতে সারা দুনিয়া টি-20তে সময় দেয় না আপনাকে। আপনি 50 ওভার্সের ম্যাচে কিন্তু সময় পাবেন বোলারকে দেখার, একটু টাইম নেওয়ার। টি-20 যেহেতু সময় থাকে না, এখানে মিস্ট্রি বোলারদের খেলা কিন্তু খুব ডিফিকাল্ট, যেটা ফর সামহাউ আফগানিস্তান প্রডিউস করেই চলেছে। আমরা নতুন নতুন প্লেয়ার পেয়ে যাচ্ছি। আচ্ছা রাকিব, আমি একটা হাবিবুল বাসার একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমরা এবারে এই ড্রাফটের দিনে দেখলাম যে সব টিমই মোটামুটি পেস নির্ভর একটা দল বানাতে চায় বিকজ অফ দ্য ডিউ। মানে এটা কতটা কার্যকর হবে আসলে এই বিপিএলে? মানে এটা সব টিমই কিন্তু পেসার আছে ভালো, ডিউ তো ডেফিনেটলি একটা ফ্যাক্টর হবে। দেখুন যেহেতু আমাদের খেলাটা হচ্ছে জানুয়ারি মাসে, এই সময় কিন্তু সিলেটেও কিন্তু অনেক ডিউ থাকে, আমরা জানি চিটাগাংয়ে অনেক ডিউ থাকে, এবং ডিউ যখন পরে বলার স্পিনারদের কিন্তু বল গ্রিপ করাটা অনেক মুশকিল, আমরা সবাই জানি। সো এই জন্য তো, আর যেহেতু জানুয়ারি মাসে আমরা জানি ট্র্যাডিশনালি বাংলাদেশের যেই খেলাই হোক ফার্স্ট বলারদের কিছুটা অ্যাডভান্টেজ থাকে অন্য যে কোনো সময়ের থেকে। এটা যদি মার্চ হতো বা এপ্রিল মাস হতো তাহলে হয়তো সবাই স্পিন নির্ভর দল বানাতো, বাট যেহেতু জানুয়ারি মাসে গেলে এই জন্য ট্যাকটিক্যালি সবাই বিপিএল হতে পারে এবার। রাইট, আমরা একবার আলোচনার শেষ পর্যায়ে তিনজনে নিশ্চয়ই খুব এক্সাইটিং একটা টুর্নামেন্টের আশায় আছেন। অবভিয়াস, আমরা বাংলাদেশের বিপিএলটা সারা পৃথিবীর বুকের অন্যভাবে একটা মর্যাদা পাক সেটা চাই, এবং এবারের বিপিএলের যে সকল তারকারা এসছে আমরা অবশ্যই চাই যে এবারের একটা উপভোগ্য বিপিএল সবাই পাবে, এবং এটা প্রথম দিনে হয়তো পায়নি, আমার ধারণা যে 2-3টা ম্যাচ যাওয়ার পরে বিপিএলের যে মূল মজাটা সেটা হয়তো দর্শকরা ফিরে পাবে। বাংলাদেশের সবচেয়ে বড় ইভেন্ট এন্টারটেইনমেন্টের জন্য কিন্তু বিপিএল, কারণ আমাদের বাংলাদেশের জনগণ যেভাবে ক্রিকেট ফলো করে বিপিএল এর উপর আর কোনো ইভেন্ট হতে পারে না। অবশ্যই এন্টারটেইনমেন্ট, মানে সবাই এটাকে ফলো করতেছে এবং আশা করতেছে যে খুব ভালো একটা টুর্নামেন্ট হবে। এবং আমি আপনাদের মাধ্যমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য সবার কাছ থেকে দোয়া চাচ্ছি যাতে আমরা আবার শিরোপা পুনরুদ্ধার করতে পারি। আমরা দোয়া সবার জন্য করি, খুলনা টাইটান্সের জন্য করি, এবং একই সঙ্গে যারা শিরোপা জিতেনি বিশেষ করে তাদের সবার জন্য বেশি করে দোয়া। আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আমরা সবাই একটা এক্সাইটিং বিপিএল এর প্রত্যাশা করছি। দ্বিতীয় দিন নিশ্চয়ই আপনাদের অনেক ভালো প্রাণবন্ত ক্রিকেট উপহার দিবেন 4 দলের ক্রিকেটাররা। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।